হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। জি ম্যাডাম, আমি আমার দাম্পত্য জীবন নিয়ে আজকে কিছু বলার জন্য ফোন দিয়েছি। শিওর, আমরা শুনছি জি সবাই। জি, আমার বিবাহিত জীবন 14 বছর শেষ হয়ে 15 বছর আর কি রানি, এবং আমার আচ্ছা। 11 বছরের একটা মেয়ে আছে। হুম। এবং আচ্ছা। আমার হাজবেন্ড খুব ভালো একটা গভর্নমেন্ট জব করে। আচ্ছা। সে বাংলাদেশ সেনাবাহিনীতে আছেন। হুম। তো বিবাহিত জীবনের পর থেকেই মানে আমাদের সম্পর্কের বিয়ে তো। হুম। তো আমার বাবা প্রথম প্রথম আর কি বিষয়টা আর কি ওভাবে মেনে নেয়নি, যদিও পরবর্তীতে যখন দেখলো যে না সে একটা ভালো চাকরি করে, তখন মানে সে আস্থাটা তৈরি হয়েছে যে না ঠিক আছে, ছেলে একটা ভালো চাকরি করে, হয়তো আমার মেয়ে একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছে। হুম। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সে এত উগ্র মেজাজের, মানে সবসময় আমাকে মারধর করতো, সবসময় তার মধ্যে একটা উগ্র মেজাজ কাজ করতো, তার সাথে স্বাভাবিকভাবে কোনো কথা বলা যাইতো না। হুম। এবং সে বেশিরভাগ সময়টাই ফোনে কাটাতো, মানে যখনই সে ছুটিতে আসতো তখনই সবসময় সে ফোন নিয়ে খুব ব্যস্ত থাকতো। হুম। এবং বাহিরে যদি আমাদের খুব কম যাওয়া হয়, মানে বাহিরে গেলেও দেখা যেত যে সে বাহিরের পরিবেশের সাথে আর কি বেশি অ্যাটাচ, মানে কি হচ্ছে না হচ্ছে মানুষকে ফলো করা, মানে স্ত্রী পাশে বা ওই জিনিসটাকে চিন্তা করে যে আছে না যে কিছু, মানে তার মধ্যে সংযত ব্যাপারটা আর কি কখনোই ছিল না। মানে মানুষকে ফলো করাটা যদি একটু হ্যাঁ, বিশেষ করে মেয়ে। জি জি, আচ্ছা। মানে সে ওয়াইফের সামনে একটা বাহিরের মেয়েদের প্রতি তার যে দৃষ্টিকোণ সবকিছু মানে একটু অন্যরকম ছিল। তো এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক মনোমালিন্য হতো, এবং বিষয়টা অনেক মানে টর্চার লেভেলটা এত বেড়ে যায় যে সে যখনই আসতো 1 সপ্তাহ ছুটি বা 10 দিনের ছুটিতে আসতো, মানে মারধরই করতো বেশি, তার সাথে কোনো কথা বলা যাইতো না। তো আমি মানে তোমাদের তো সম্পর্কের বিয়ে বললে না? জি, আমাদের সম্পর্কের বিয়ে, এবং আমি আমার বাবার বাড়িতেই থাকি। আমি বর্তমানেও ওখানেই আমার বাবার বাড়িতেই আছি। আমার বাবা 2020-এ করোনায় মারা গেছেন। তো উনি যখন জীবিত ছিল তখন এই সমস্যাগুলো ওনার কাছেই বলা হইতো, এবং উনি বিষয়গুলো সমাধান করতো। বাবা সমাধান করতেন? জি, উনি সমাধান করতেন বলতে তাকে ডেকে তাকে বুঝিয়ে, হ্যাঁ কেন তুমি আমার মেয়েকে মারধর করো, বা কেন তোমরা তো জেনে শুনে বিয়ে করছো, সে আমার মেয়ে শিক্ষিত, তুমি একটা ভালো চাকরি করতেছো, কি সমস্যা, কোথায় সমস্যা। তার আচ্ছা, কথা তোমাদের কতদিনের সম্পর্কের পর বিয়ে? 14 বছর। জি, আমাদের সম্পর্কের বয়স ছিল 5 বছর। 5 বছর। আচ্ছা, ওকে। 5 বছর সম্পর্ক করে তারপর বিয়ে করলে, তো ওই 5 বছরে তুমি তার মধ্যে এই ধরনের উপসর্গগুলো দেখোনি? না ম্যাডাম, আমি দেখিনি বলতে তখনও সে স্টিল গভর্নমেন্ট জবেই ছিল, এই কারণে তার আসা যাওয়া বা ওইভাবে যে একটা কানেক্টেড তোমাদের একসঙ্গে সময় কাটানোটা কম হয়েছে? না না, খুবই কম। জি, ওকে। হ্যাঁ, তুমি কোথায় যেন ছিলে, বলো, ওখান থেকে বলতে থাকো। আমি এখন ম্যাডাম সে মিশন থেকে 1 বছর মিশন থেকে 1 বছর ছুটি কাটে, মানে ওখানে কি বলে এটাকে, মানে সে ওখান থেকে ডিউটি করে আসছে 1 বছর পরে, আপনার এই জুন মাসের 29 তারিখে, মানে 1 বছর সে মিশনে ছিল। তো ওখান থেকে আসার পর সে মাত্র 9 দিন আমার বাসায় ছিল। আমার বাসায় বলতে আমি যেহেতু আমার বাবার বাড়িতে থাকি, আর আমার শ্বশুর বাড়ি দূরে থাকার কারণে সে আমার বাবার বাড়িতেই সবসময় রয়েছে আর কি, মানে আমাদের বিবাহিত জীবনের 15 বছর সে এখানেই ছিল। কোথায় ছিল 15 বছর? আমার বাবার বাড়িতে। আচ্ছা, ছিল মানে আসা যাওয়ার মধ্যে ছিল আর কি, তাই তো? আসা যাওয়া বলতে তার যখনই ছুটি হতো সে এখানেই এসে থাকতো, আর বাকি সময়টা তার কর্মক্ষেত্রে থাকতো। কর্মক্ষেত্রে থাকতো। জি, আমি বাবার বাড়িতে আলাদা ফ্ল্যাটে আর কি থাকি, আলাদা বাসা আমার। আচ্ছা, তো মানে তোমার আর আলাদা করে হাজবেন্ডের সাথে সংসার করা হয়নি? না, আলাদা করে অন্য কোথাও থাকা হয়নি। আমি এখানেই আলাদা, আমার বাবাকে একটা ফ্লোরে আমাকে একটা ফ্ল্যাট আর কি থাকার জন্য দিয়েছেন। মানে হয় না যে দুজনের একটা সংসার দিনের পর দিন, ওই একটা আমাদের দুজনের দাম্পত্য জীবন একই জায়গায় চলছে, এরকম অভিজ্ঞতাটা কম হয়েছে তোমার জীবনে, তাই তো? জি জি, মানে তার আসা যাওয়া বা সময়টা ওইভাবে কাটানো বা সবকিছুই মানে অনেক কম। আর সে যখনই ছুটি আসতো বেশিরভাগ সমস্যাটাই মানে বেশি সমস্যাই হতো আর কি। এখন যে সমস্যাটা ম্যাডাম, সেটা হচ্ছে সে আগে যা করেছে আমার বাবা জীবিত ছিল তখন সেই বিষয়গুলো হ্যান্ডেল করতো। বাবা মারা গেছে প্রায় 4 বছর প্লাস। তো আচ্ছা, একটু যদি আমাকে বলো যে বাবা একটা রোল প্লে করতেন, বাবা ওকে বুঝালে ও
বুঝতো তখনকার মতো সমস্যাটা মিটে যেত? হ্যাঁ হ্যাঁ, সে তখন ইনস্ট্যান্ট বুঝতে পারতো, কিন্তু যখন আবার সে যেই সেই হয়ে যেত। তো আমার বাবার কথা ছিল যে সামাজিকতার বলে, মানে বুঝেন তো ম্যাডাম, একটা এলাকায় বসবাস করতে গেলে সমাজে 10টা মানুষের কথা চিন্তা করতে হয়। তারা মানে চিন্তা করতো যে হ্যাঁ আমার মেয়ের সংসারটা ভাঙবে, এলাকার মানুষ কি বলবে, আমি মানুষজনের কাছে কিভাবে মুখ দেখাবো, আর তোমরা নিজেরা বিয়ে করছো, এই পার্সপেক্টিভ গুলো তো থাকেই। মানে এগুলো তো প্রতিটা প্যারেন্টস এর মধ্যেই মনে হয় আছে যে না আমার মেয়ে তার সংসারটা কেন ভাঙবে। আর একটা মেয়ে কখনোই তো চায় না যে তার সংসারটা ভেঙে যাক। এবং আমিও ম্যাডাম সেই চেষ্টাটাই সবসময় করে আসছি, যেহেতু সে একটা গভর্নমেন্ট জব করে, সে যখন ছুটিতে আসে তার কি পছন্দ কি অপছন্দ, সে কি খেতে চায়, মানে ওই বিষয়গুলো আমি সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি। এবং একটু বেশি প্রায়োরিটি দিয়ে দিয়েছো মনে হয়। জি ম্যাডাম, এখন যে বিদেশ থেকে আসার পর অন্য দর্শকরা রাগ হবে আমার কথা শুনলে। এনিওয়ে বলো। জি ম্যাডাম, এখন সে 1 বছর বিদেশ করে আসার পরে সে 9 দিন মাত্র আমার কাছে ছিল। তার যদিও 2 মাসের ছুটি, সে 1 মাস প্রায় 5 দিন হলো সে তার বাবার বাড়িতে আছেন, মানে আমার থেকে সেপারেট। এবং সে এখন সন্তানের ভরণ পোষণ নিতেও সে মানে আগ্রহ প্রকাশ করতেছে না, এবং সেই সন্তান নিয়ে পর্যন্ত প্রশ্ন করতেছে যে এই সন্তান তার কিনা। মানে সে ভরণ পোষণের যখন বিষয়টা আসে তখনই সে বলে এই মেয়ে আমার না, এই মেয়ে তার, এটা সে বুঝবে, এরকম কথা সে বলে। এবং কন্টিনিউয়াস সে ডিভোর্স চায়। মানে তার পক্ষ থেকে সে শুধু আমাকে ফোর্স করে যে আমি কেন তাকে ছেড়ে দেই না, আমি কেন তাকে ছাড়তেছি না, আমি তার সার্টিফিকেট ঝুলাইয়া কেন আমি চলতেছি। মানে তার অবজেকশন অনেক বেশি। মানে এখন সে পুরোপুরি চাচ্ছে যে আমার পক্ষ থেকে জিনিসটা হয়ে যাক, এবং সে মেয়ের যে ভরণ পোষণের ব্যাপারটা সেটাও সে নিতে চাচ্ছে না, মানে সে আর সংসারটা করতে চাচ্ছে না। এখন আমি আসলে কি করব? আমি 15টা বছর, এই সন্তানের বয়স 11 বছর চলতেছে, আমি মেয়ের মুখের দিকে তাকিয়ে ম্যাডাম এই পর্যন্ত সংসারটা করে আসছি। এই যে আজকের টপিকটা কি জানো, আমরা আজকে কি টপিক দিয়েছি? জি 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 তো তোমার আজকের টপিকের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে তোমার ইস্যুটা। হ্যাঁ, আর ম্যাডাম সবচেয়ে বড় কথা কি, আমার যে লাইফের যে সমস্যাটা হচ্ছে, আমি একজন অভিভাবকহীন মানে একটা মানুষ। বিশেষ করে আমার বাবা আমার অনেক বড় একজন মানে মানে অনেক বড় কিছু ছিলেন আমার জন্য। জি জি, উনি মারা যাওয়ার হঠাৎ করে, উনি করোনায় চলে যাওয়ার পর থেকে আমি একদম একা হয়ে গেছি। আমার বাচ্চা নিয়ে আমি একাই থাকি ফ্ল্যাটে। আর তোমার মা কি বেঁচে নেই? আমার মা আছেন, জি, উনি আমার বড় বোনের সাথে থাকেন। উনি একটু সাইকিয়াট্রিক পেশেন্ট। তো ও আচ্ছা, উনি আসলে ওই ফ্যামিলিক্যাল ইস্যুস গুলা বুঝে না। আর আমার 2টা ভাই আছে, ওরা একই বিল্ডিং এ থাকে। তো ওদেরকে আমি বিষয়গুলো জানাইছি, তো ওরাও আসলে অত ম্যাচিউরড না, আমারই ছোট। তো ওদেরও সাজেশন হচ্ছে যে আমি যেহেতু এই জিনিসগুলো পার করতে করতে 15 বছর পার করে ফেলছি, এখন আসলে আর পারতেছি না। কারণ সে যেভাবে মারধর করতো আমাকে, আমি আসলে সহ্য করতে পারতাম না। আর আমার সন্তান এই জিনিসগুলো দেখে দেখে বড় হতে হতে ওর মেন্টালিটি অনেক নষ্ট হয়ে যাচ্ছে, অলরেডি এফেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা যেটা আজকে আমরা টপিক দিয়েছি যে সন্তানদের আসলে কোনো উপকার করছে কিনা, আমরা জোর করে যে বিয়েটাকে। ও খুব উগ্র মেজাজের হয়ে যাচ্ছে। আমি ওর বাবার প্রতিচ্ছবিগুলো ওর মধ্যে দেখতে পাচ্ছি। তুমি কি কখনো সেটা বলেও দিচ্ছ তুই তোর বাবার মতন হয়েছিস? না, আমি সেটা বলি না, কিন্তু যখন সে একটু মেজাজ দেখায় তখন আমি এতটুকু বলি যে হ্যাঁ হয়তোবা তুমি সেটা তোমার বাবার কাছ থেকে শিখতেছো বাবা, কিন্তু না, এটা আসলে ঠিক না। তুমি তো মায়ের সাথে সময়টা বেশি কাটাইছো। যেমন ও জন্মের পর থেকে ও আমার কাছেই বড় হয়েছে, দেখা গেছে আমার সংসার জীবনের থেকে আমি ওর সাথে বেশি সময় কাটাইছি। এই কথাটা একদম বন্ধ করে দাও। হ্যাঁ, এই কথাটা একদম বলো না ওকে যে বাবার কাছ থেকে শিখেছো। হ্যাঁ, কিন্তু তুমি যেটা বললে যে সাইকিয়াট্রিক পেশেন্ট ছিলেন মার আছেন এখনো, মানে মার ডায়াগনোসিসটা কি বলো তো? মানে উনি সাইকিয়াট্রিক পেশেন্ট বলতে এটা অনেক পুরনো ইতিহাস। তো মানে আমার বড় বোনের জন্মের পর থেকে উনি প্রায় 30 ইয়ার্স প্লাস হবে উনি। না, ইতিহাসটা পুরনো হোক, কিন্তু ডায়াগনোসিসটা কি জানো যে মার কি হয়েছে? মানে কোন সাইকিয়াট্রিক ইলনেস ওনার আছে আর কি? মানে ওনার অনেক সমস্যা, উনি সারা রাত ঘুমাতে পারে না, ওনার ওষুধের উপরে। আমি ডায়াগনোসিসটা শুনতে চাচ্ছি, ওনার বিহেভিয়ারটা দরকার নেই। কোনো ডায়াগনোসিস কি হয়েছে তোমার মায়ের? জি না। আচ্ছা, ওকে। হলেও তুমি জানো না আর কি, তুমি সাইকিয়াট্রিক পেশেন্ট বলছো কিন্তু ডায়াগনোসিসটা শোনা হয়নি। হ্যাঁ,
ওকে, মানে মা, তুমি কি জন্মে যখন থেকে তোমার বোধ শক্তি হয়েছে তখন থেকে মাকে অসুস্থ দেখছো? অসুস্থ দেখতেছি বলতে ম্যাডাম, যে ওনার মধ্যে ওই বোধ শক্তিটা নাই বা ওই বুঝার ক্ষমতাটা নাই যে আমার সন্তানদের মধ্যে একটা সমস্যা বা আমার ফ্যামিলিক্যাল একটা ইস্যু চলতেছে, বা ওই বিষয়গুলা বুঝার যে একটা পাওয়ার, ওটা ওনার মধ্যে নাই। মানে উনি এখন একেবারে বাবা হারানোর পর, মানে আমার বাবা মারা যাওয়ার পর থেকে, মানে উনি হঠাৎ করেও তো মানে ওনার জায়গাটা থেকে উনি একজন সঙ্গী হারাইছে, সেখান থেকে কিন্তু উনি তো একসঙ্গে ছিলেন না, উনি তো আলাদা থাকতেন, বোনের কাছে থাকতেন, তাই না? বোনের কাছে বাবা মারা যাওয়ার পরে যে উঠেছেন। আচ্ছা, তার আগে ওনারা একসঙ্গেই ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মা সবসময় একসঙ্গেই ছিলেন, একই বাড়িতে আমি এখন যেখানে আছি। আচ্ছা, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর মানে উনি তো আসলে ওনার সাপোর্ট ওই রকম, আমার ভাইয়েরা ছোট, ওনার দেখাশোনার যে দায়িত্বটা এটা সম্পূর্ণ আমার বড় বোন নিয়েছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, সো এখন তোমার হাজবেন্ড তোমাকে ডিভোর্স দিতে বলছে। আমার একটা প্রশ্ন আছে, তারপর যাব আমাদের অতিথিদের কাছে। সেটা হচ্ছে যে তোমার হাজবেন্ড কেন ডিভোর্সটা দিচ্ছে না, তোমাকে কেন জোর করছে ডিভোর্সটার জন্য? ডিভোর্স দুপক্ষ থেকে দেওয়া যায়। জি, এখন তার হয়তোবা তার মধ্যে এই জিনিসটা কাজ করে যে তার চাকরিতে বা তার জবে কোনো সমস্যা হবে কিনা। সে একটা মানে তার ব্যাপার, তার বিষয়টা হচ্ছে কি, সে আমাকে অনেকবার বলছে যে আমি যদি একটা মানে একটা ইয়েতে জড়ায় যাই, একটা কি বলে এটাকে, মানে কোনো ধরনের কোনো রিলেশনে যদি জড়ায় যাই, এক্সট্রা কোনো রিলেশনে, তাহলে সেটা তার জন্য সহজ হবে। আমাকে কাগজটা সে কিসের বেসিসে দিবে? আসলে সে কোনো স্ট্রং কোনো রিজনই খুঁজে পায় না। মানে এটা ওর জবে একটা অসুবিধা হবে আর কি, ডিফেন্সের জবে আছে তো। জি জি। তাহলে তুমি দিয়েছো ডিভোর্সটা, এটা হলে এটা দেখাতে পারলে ও একটু জবে ওর অসুবিধাটা কম হবে, তাই কি? কম হবে বলতে ম্যাডাম হবেই না। তখনও বলতে পারবে যে এটা আমি কিছু করিনি, আমার স্ত্রী আমাকে ছেড়ে গেছে, মানে সম্পূর্ণ দায় দায়িত্বটা আমার উপর এসে পড়বে। আচ্ছা, ওকে। হ্যাঁ, সেটা আমরা জানি কিছুটা, যে ডিফেন্সে এই জায়গাটা নিয়ে একটু ঝামেলা করা হয়, তখন ওর জবও একটা হুমকির মধ্যে পড়বে আর কি। এখন তুমি একটা ভীষণ একটা মানে দ্বন্দ্বের মধ্যে রয়েছো, কিন্তু তোমার আজকের প্রশ্নটা কি আমাদের কাছে? যে প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, আমি এই মুহূর্তে মানে কি করব, মানে সে যে জিনিসটা চাচ্ছে এটা কি, এটার সাথে আমি কি ডিসিশন নিলে আমার সন্তানের ভবিষ্যতে কোনো এফেক্ট এটার পড়বে না, বা আমি কিভাবে নিজেকে আগালে আমার সন্তানের জন্য একটা ভালো ভবিষ্যৎ আমি দিয়ে যেতে পারবো, যেন এই সাংসারিক এই যে সমস্যাগুলো, আমি আর চাচ্ছি না যে এই জিনিসগুলো দেখে ও বড় হোক। অলরেডি কিন্তু ও কিন্তু 11 years old, by the age of 7-8 years আমাদের বেসিক পার্সোনালিটি স্ট্রাকচারটা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, তুমি ভাবছো এখন ওর ক্ষতি যাতে না হয়, কিন্তু অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আনফরচুনেটলি। হ্যাঁ, ও কিন্তু অনেক কিছুই দেখে ফেলেছে যেটা ওর দেখার কথা ছিল না আর কি। হ্যাঁ, মানে এটা আমাদের যে পার্সোনালিটি স্ট্রাকচারটা যেহেতু খুব শৈশবে মানে গঠিত হয়ে যায়, তখন শৈশব থেকেই ওদের একটা খুব সুন্দর পরিবেশ ওদেরকে দেওয়া আমাদের একদম অবশ্য কর্তব্য। হ্যাঁ, তুমি যেটা চাইছো, কষ্ট কি মানে ওর বাবার কাছ থেকে যে ভালোবাসা, আদর, টাকা পয়সাটা তো আসলে ম্যাডাম এটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাবার সাথে সন্তানের যে একটা বন্ডিং, একটা ভালোবাসা, একটা আদর, একটা সময়, এই জিনিসটাই ফিলিংসটাই তার ভিতরে নাই যে আমার সন্তানকে আমার সময় দিতে হবে। না, সেটা তো ঘটেনি, বোঝাই যাচ্ছে। তুমি যতটুকু বলেছো তাতে খুব পরিষ্কার বোঝা গেছে যে সন্তানের সাথেও তার বন্ডিংটা হওয়ার কথা না, কারণ সময়ই তো পায়নি বাবার সাথে, ও যথেষ্ট সময় পায়নি, তোমরা একসঙ্গে থাকতেও পারোনি, তো সেটা বোঝা যাচ্ছে। আর তুমি যেটা সিদ্ধান্ত আমাদের কাছ থেকে চাইছো, সিদ্ধান্ত আমাদের এই ফোরাম থেকে তো দেওয়া হয় না। তুমি প্রোগ্রামটা নিশ্চয়ই আগেও দেখেছো, আমরা এখান থেকে কোনো সিদ্ধান্ত দেই না, কিন্তু তোমার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, একটু বিস্তারিত আলোচনাই করি আমরা। তুমি হয়তো এখান থেকে কোনো দিক নির্দেশনা পেতে পারো। তুমি একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন করে। আচ্ছা, আপনার সন্তানের সাথে আপনার হাজবেন্ডের সম্পর্ক কি কেমন? স্যার, আমার হাজবেন্ডের সাথে আমার সন্তানের সম্পর্ক বলতে ভালো, বাবা হিসেবে যতটুকু, কিন্তু ওইরকম যে মানে একটা বন্ডিং থাকে না বাবার সাথে, বিশেষ করে মেয়েদের যে একটা বন্ডিং, সময় দেওয়া, তাকে নিয়ে ঘুরতে নেওয়া, এগুলো কি কখনোই হয়নি ছোট বাচ্চা থেকে? এখন বছর তো 11 বছর, খুবই কম। বাচ্চা কি মিস করে আপনার বা তার বাবাকে কি মিস করে কখনো বলেছে? না, ও বাবার কথা খুব কম বলে। আচ্ছা, বাবা কি কখনো তার উপর রাগ দেখিয়েছে বা মারামারি করেছে? সবসময় দেখায়।
আচ্ছা, মানে আপনাকে কখনো মারামারি করেছে এটা কি বাচ্চা দেখেছে কখনো? সেটা তো দেখি স্যার, বড় হয়েছে। জি। আচ্ছা, বাবা কি ভয় পায়? সে বাবার কাছে কি যেতে চায়? যে বাবা যে এখন নাই, বাবা যে তার বাসায় চলে গেছে ওই যে 9 দিন থেকে, তো সেই বাবার কাছে যেতে চায় নাকি ভয় পায়? সে বাবার কাছে না থাকলেই সে কমফোর্ট ফিল করে, কি মনে হয়? হ্যাঁ, সে নিজ থেকে কখনোই বলে না যে আমি বাবার কাছে যাব। ট্রমা আছে ওর অনেক। আচ্ছা, আমার আপা আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনি কি কোনো ধরনের কাজের সাথে সংযুক্ত আছেন, মানে কোনো কাজ করছেন বা আপনার? না ম্যাডাম, আমি হাউস ওয়াইফ। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কিন্তু কোনো জব করি না। আচ্ছা, ঠিক আছে। কখনো করার কথা ভেবেছিলে কখনো? না ম্যাডাম, আমি করার কথা কখনো ভাবিনি আসলে। আমি সবসময় আমার সংসার এবং সন্তানকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি। তাহলে এই মুহূর্তে আপা আপনার পরিবার, মানে আপনি আপনার মেয়ের অর্থনৈতিক জি জি অর্থনৈতিক সাপোর্টটা পুরোপুরি আমার বাবার যে সাইড থেকে আমি সেভাবেই তাকে আর কি করছি আর কি। হ্যাঁ, মানে তোমার বাবার পরিবার মানে সচ্ছল পরিবার আর কি, যেটা বোঝা জি জি আলহামদুলিল্লাহ বাবার পরিবার থেকে আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি ওটা দিয়ে আলহামদুলিল্লাহ চলছে। সেটাই, ঠিক আছে। ওকে, আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য আমাদেরকে। ম্যাডাম আপনাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আগে বলবে? ঠিক আছে আপা, অনেক ধন্যবাদ আপা। আপনি ভীষণ একটা অন্তর্দ্বন্দ্বের মধ্যে আছেন যে সম্পর্কটা কি আপনি একতরফা, আগেই বলে নিচ্ছে। আমার কাছে যেটা মনে হয়েছে সম্পর্কটা অনেকটাই একতরফা। তো একতরফা আপনি চেষ্টা করে যাচ্ছেন সম্পর্কটা টিকিয়ে রাখতে, কিন্তু একটু ভেবে দেখেন আসলে কি ভেবে আপনি সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইছেন। যে সন্তানকে একটা খুব ভালো একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত হবে বলে মনে হচ্ছে, যেখানে সন্তানের সাথে বাবার তেমন একটা কোনো উষ্ণতার সম্পর্কই গড়ে ওঠেনি। এবং একটা যেটা আমার কাছে খুব মর্মান্তিক লেগেছে শুনতে, বাবা আসলে ডিজোন করছে এবং ভীষণ রকমের একটা মিসট্রাস্ট তৈরি হয়েছে যে সন্তানটি বাচ্চাটা আমার না। তো এই সন্তানটি যখন আসলে এই জায়গাটা বা এই মেসেজটা যদি শুনে থাকে কখনো, তাহলে ভেতর থেকে ওর ভেতরে অসম্ভব রকমের একটা শেম তৈরি হবে এবং এই শেমটা তাকে কিন্তু পরবর্তীতে নানান রকম মানসিক দ্বন্দ্বের ভেতরে, পীড়ার ভেতরে তাকে, ওই পীড়াটা তাকে এক্সপিরিয়েন্স করবে। ওই পীড়াটা তাকে অনেক ক্রনিক বিভিন্ন ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো তার মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি একটু ভেবে দেখেন আপা যে আসলে কি ভেবে সম্পর্কটাতে আপনি এতটা এফোর্ট দিতে চাইছেন, এটা আপনি একটু ভাববেন। এবং আরেকটু ভাববেন যে এই মুহূর্তে এতদিন ধরে যখন আপনি সন্তানের সাথেই ছিলেন, তখন সন্তানের সাথে আপনার সম্পর্কটাকে আরও কিভাবে ডেভেলপ করা যায়, এবং ও যখন ভীষণ রকমের একটা যেহেতু অস্থিরতার মধ্যে দিয়ে বড় হয়েছে, ও দেখেছে অনেক ফিজিক্যাল ভায়োলেন্স, সেখানে ওকে কিভাবে আসলে একটু আলাদা করে সাপোর্ট দেওয়া যায়, এটার জন্য প্রয়োজন হলে ওকে আলাদা করে কোনো চাইল্ড সাইকোলজিস্ট আলোচনায় করি। তুমি তো প্রশ্ন করবে শুধু? হ্যাঁ, না আমার প্রশ্ন শেষ, আমি আলোচনাই করছিলাম। মানে এখনো তো কানেকশনে আছে? হ্যাঁ, তুমি আছো এখনো? আচ্ছা, ও ফোনে নেই, তাহলে আমরা আলোচনা করি। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, ওনার সন্তানটিকে উনি কোনো চাইল্ড সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে পারে। হয়তো ওর ভেতরে অনেক রকমের অ্যাঙ্গার কাজ করছে, অনেক রকমের ট্রমা কাজ করছে, কারণ ও ছোটবেলা থেকেই ভায়োলেন্সগুলো দেখে দেখে বড় হয়েছে। এবং ও কি চাইছে, এই সম্পর্কটাকে ও কোন অবস্থান থেকে দেখছে, ওর জায়গাটাও একটু জানার চেষ্টা করা মায়ের কোনো সিদ্ধান্তে আসার আগে। এবং মা যেন নিজেকে আস্তে আস্তে একটু করে প্রস্তুত করে, উনি যেটাই চিন্তা করছে নিজেকে যেন একটু প্রস্তুত করে সামনের দিনগুলো উনি কিভাবে উনি কাটাবে। এবং এটার জন্য উনি চাইলে ছোটখাটো কোনো একটা কাজে উনি যুক্ত হতে পারে এবং উনি ওনার শখের পরিচর্যাগুলো করতে পারে। নিজেকে আসলে কিভাবে উনি ভালো রাখতে পারে সেই চেষ্টাটাই মূলত উনি করতে পারে। এবং এটার জন্য অবশ্যই কোনো প্রফেশনালের হেল্প নিতে হয়। আরো কোনো পার্টনারের কথাও চিন্তা করতে পারে, কারণ ও তো আসলে পার্টনারশিপটা ফিলও করে নাই। সেটাই, বিয়ের সম্পর্কের মধ্য থেকে আমরা যেটা পাই, ও কিন্তু বিন্দু মাত্র সেটা পায়নি। এবং ওই যে শুরুতে উনি যেটা বলেছে, ওই যে পার্টনার তাকে কেয়ার করবে, পার্টনার তাকে সাপোর্ট দিবে, পার্টনার তাকে আন্ডারস্ট্যান্ড করবে, ওইটাই শুরু থেকে হয়নি না। হ্যাঁ, একদমই উনি খুবই একটা হিউমিলিয়েশনের মধ্যে এই 14টা বছর প্লাস আগের 5 বছর, এই 20টা বছর উনি এই হিউমিলিয়েশনের মধ্যে, এই বঞ্চনার ভেতরে ওনার সম্পর্কটা গিয়েছে। এবং আমি বলবো যে আপা আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে, যত দ্রুত সম্ভব কোনো একজন সাইকোলজিস্টের সাথে বসে আপনি একটা জায়গায় একটু সিদ্ধান্তে এসে তারপর আপনি নিজেকে প্রস্তুত করেন।
থ্যাংক ইউ ম্যাডাম। উনি যেই সমস্যাতে ভুগছেন যে আসলে উনি একটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছেন, ভাবছেন যে ডিভোর্স দেওয়ার পর আমার কি হবে, বাবা নাই, হাজবেন্ড যদি না থাকে আমি এখানে কীভাবে থাকবো, আমি একাকিত্বের মধ্যে কীভাবে থাকবো। হাজার হলো হাজব্যান্ড তো মাঝে মধ্যে আসছেন, সেটাই উনি ভাবছেন, কিন্তু রিলেশনশিপের জায়গাটা কিন্তু দিনকে দিন খারাপের দিকেই গেছে। এবং এই হাজব্যান্ড যেহেতু এখন চাচ্ছেন এবং তিনি ডিভোর্স চাচ্ছেন, এবং হয়তো হতে পারে উনি হাজব্যান্ডও কোনো রিলেশনশিপে জড়িয়েও যেতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে আসলে উনি যদি না জড়িয়ে যান, সেক্ষেত্রে হাজব্যান্ডের সাথে বসে উনি কাপল থেরাপিতে আসতে পারতেন। কিন্তু যেহেতু এখন হাজব্যান্ড অলরেডি ডিভোর্সের জায়গাগুলো চাচ্ছে, এখন এই জায়গাতে আসলে খুব বেশি করার কিছু নাই, সেহেতু এখন সিদ্ধান্ত নেওয়ার জায়গা যে হাজব্যান্ডের সাথে রিলেশন তারও ভালো না, তার বাচ্চারও ভালো না, ইভেন কেউই তো হাজব্যান্ডের সাথে কমফোর্ট ফিল করছে না। ইভেন বাচ্চাটা কিন্তু সাথে যদি থাকেও ভবিষ্যতে, বাচ্চা কিন্তু বাবা কিন্তু আবার এরকম কথা বলবে যে এটা আমার বাচ্চা না, এবং সেটা বাচ্চার বয়স খুব কম। এটা যখন বয়স বাড়বে, বাচ্চার মুখে যখন এই বাচ্চা এই কথাগুলো শুনবে তার বাবার মুখে, এটা কিন্তু তাকে আরো বেশি ট্রমাটাইজ করবে। হয়তো ছোট বাচ্চা অনেক একটু ভুলেও যেতে পারে, ট্রমাটাইজ প্লাস ডিপ্রেশন তৈরি করবে, এবং সে কিন্তু পরবর্তীতে ইনসিকিউরিটির মধ্যে ভুগবে যে রিলেশনশিপের ব্যাপারে, ভবিষ্যতে বিয়ের মানে ওর আত্মমর্যাদা বোধের মধ্যে একটা ধাক্কা আসবে, ভীষণ রকমের ওর এক্সিস্টেন্সটাকেই আসলে ডিনাই করা হচ্ছে একদম। তো এবং এইভাবে যদি রিলেশন চলে, তো এই রিলেশনটা আউটকামটা কি, এটা কি আসলে এটা দুজনের জন্য কি মঙ্গলদায়ক কোনো রিলেশন হচ্ছে নাকি এবং ওটা কোনো সম্পর্কই ছিল না আসলে। এই 11 বছরের যে সম্পর্ক বা 14 বছরের ভীষণ ওয়ান সাইডেড এফোর্ট মনে হয়েছে, এবং চেষ্টা করে যখন আসছে উনি ওনার জায়গায় কেয়ারিং আছে, কিন্তু রিলেশনশিপ ব্যাপারটা এখানে কেয়ারিং দুই পক্ষ থেকেই থাকতে হবে। রিলেশন দুই জায়গা থেকে একজনের প্রতি একজনের সেই কমিটমেন্ট, একজনের প্রতি একজনের সেই ওপেননেস, একজনের প্রতি একজনের সেই ওয়ার্মনেস, এগুলো থাকতে হবে। এগুলো কোনো এক পক্ষ যদি থাকে, আরেক পক্ষ যদি এখানে মানে ঠান্ডা থাকে, কিছুই না হয়, তাহলে কিন্তু এখানে রিলেশনটা খুব বেশি। আমরা একটা প্রশ্ন করিনি যে শারীরিক সম্পর্কটা আদৌ ছিল কিনা, তাই না? ওটাও কিন্তু ফিজিক্যালিও তো প্রেজেন্টই ছিল না। হ্যাঁ, মানে প্রেজেন্ট ছিল না, বাট যেটুকুই ছিল তার সেখানে ফিজিক্যাল অ্যাসল্টের পরে সেই রিলেশনটা আসলে কতদূর মানে কমফোর্ট দিবে। ডেফিনেটলি একটা মহিলা যদি ট্রমাটাইজ মারামারি হয়, তারপর যদি ফিজিক্যাল রিলেশন যায়, সেটা কি ফিজিক্যাল রিলেশন থাকতে গেলে একটা কমফোর্ট জোন তৈরি হতে হবে, সেটা তো রিলেশন জায়গাটাতে হেলদি থাকছে না। সেখানে উনিও তো এই ক্ষেত্রে রিলেশনশিপে কিন্তু হ্যাপি থাকবে না। আমার মনে হয় এই জায়গাতে রিলেশন উনি অনেকদিন থেকেই হয়তো ট্রমার মধ্যে ছিলেন, কিন্তু এই জায়গাতে উনি আসলে নিজে থেকে এগোতে পারছেন না, কারণ কি তার ফ্যামিলি থেকে আসলে কেউ এই ব্যাপারে আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। বিশেষ করে ওনার ভাইগুলো ছোট বললেন, তারা ওইভাবে সিদ্ধান্ত দিতে পারেন না। তাই মনে করি তখন থেকে যদি একটু ট্রমাটার জায়গাতে তৈরি, তখন থেকে যদি হয়তো একটু হেল্প সিক করতেন যে আমি একটু যাই, কীভাবে সামনে করে, তাহলে হয়তো মাইন্ডসেটের জায়গাটা উনি আরও একটু এগিয়ে থাকতেন। তখনও তো এই জায়গাতে উনি কিন্তু আরও বেটার সিদ্ধান্ত দিতে পারতেন, এবং তখন কিন্তু উনি ঘাবড়ে যেতেন না বা ভয় পেতেন না, এবং ভবিষ্যৎ নিয়ে উনি একটা গুড প্ল্যান করতে পারতেন, এবং সন্তানকে নিয়ে একটা ভালো প্ল্যানিংয়ের দিকে যেতে পারতেন। যেহেতু উনি এডুকেটেড, উনি কিন্তু সামনে নিজেকে নিয়ে অনেক প্ল্যান করার স্কোপ আছে ওনার, নিজেকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। এবং যেহেতু উনি রিলেশনশিপের জায়গাটা প্রবলেমেটিক, তো আমি মনে করি এখানে কিন্তু উনি অনেক ক্ষেত্রে নিজেকে হেল্প করতে পারতেন। আমার মনে হচ্ছে বাবা মারা যাওয়ার পরে উনি ভীষণ একটা অসহায় বোধ করছে, মনে হচ্ছে একটা সাপোর্টের ভীষণ অভাব, যে একটা মানসিক সাপোর্ট যদি উনি কারো কাছ থেকে পায়, ওনার জন্য হয়তো বা সিদ্ধান্ত নেওয়াটা একটু সহজ হতে পারে। সেটাই, খুবই মানে কষ্টের মধ্যে পড়ে গেছে।